ওকে, লাস্ট দিন তো আমরা তড়িৎ বিশ্লেষণের ফ্যারাডের ২টা সূত্র পর্যন্তই শেষ করছিলাম না? তার প্রযোজ্যতা আর সীমাবদ্ধতা এটাও বলছিলাম। আচ্ছা, একটা ছোট্ট টার্ম সেটা হচ্ছে আ সংজ্ঞা আকারে আসে বা খ নাম্বারে আসে মাঝে, মাঝে তড়িৎ দক্ষতা। তড়িৎ দক্ষতা বা তড়িৎ সামর্থ্য এভাবেও বলে। মানে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। আচ্ছা, এটা হচ্ছে ধর আমরা এই যে সূত্র শিখছি W equals to MIT বাই NF বা ওই ZIT বা আ ওভাবেও লেখা যায়, যেটাই বলি না কেন। তো এই সূত্র দিয়ে আমরা একটা তড়িৎ বিশ্লেষণের জন্য বের করলাম যে ক্যাথোডে এই পরিমাণ ধাতু জমা হবে। এটা আমরা ক্যালকুলেশন করে বের করলাম। বাস্তবে যখন আমরা ওই প্রসেসটা চালাবো, কখনোই এক্সাক্ট সেই পরিমাণ পাবো না। তার চেয়ে একটু কিছু পরিমাণ কম ধাতু জমা হবে। এটা সব বিক্রিয়ার ক্ষেত্রেই। আমরা খাতা কলমে যে হিসাব করি, বাস্তবে উৎপাদ সেটা আসে না, একটু কম আসে। 9-10 এ যে এরকম উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করতাম, যে হিসাবকৃত উৎপাদ আরেকটা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি পাওয়া গেছে, এরকম ছিল। তো এই ক্ষেত্রেও তাই। ফ্যারাডের সূত্র দিয়ে আমরা হিসাব করে যে আ ধাতুটা জমা হবে বা দ্রবীভূত হবে এটা আশা করতেছি, তার তুলনায় কিছুটা কম ধাতু জমা হতে পারে। তো জমা হইতে পারে না, হবে অ্যাকচুয়ালি। তাইলে এই ক্ষেত্রে আমরা এই তড়িৎ দক্ষতাটাকে পার্সেন্টেজ দিয়ে দেখাই। তো তড়িৎ দক্ষতা ইকুয়ালস টু যেটা হবে, সেটা হচ্ছে এখানে হচ্ছে ক্যাথোডে জমা হওয়া ভর। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাথোডে জমা হওয়া ভর, আর এটা হচ্ছে ফ্যারাডের সূত্র থেকে হিসাবকৃত, ফ্যারাডে সূত্র হতে হিসেবকৃত ভর। মানে যেটুক ভর আমরা আশা করতেছি সেটার তুলনায় অলওয়েজ কম হবে। এটার সাথে ইনটু 100%। এটা দিয়ে একটা কোষের তড়িৎ দক্ষতা বের করা যাবে। তো এইটা আমরা খ নাম্বারের জন্য, অথবা কখনো ম্যাথে, একটা ম্যাথে এইটুক করার পর লাস্টে এক্সট্রা এইটুক করতে হইতে পারে। যে বলল যে এইখানে একটা ইসের ধাতুর দ্রবণে বলল, লবণের দ্রবণে তড়িৎ বিশ্লেষণ চালানোর পর ক্যাথোডে এত ভর জমা হইছে। এটা বলে দিয়ে তোকে বলল যে এটার তড়িৎ দক্ষতা নির্ণয় করো। তুই ফার্স্টে W বের করে নিবি। কত আসার কথা ছিল যে যে কারেন্ট বা সময় দেওয়া আছে ওগুলা দিয়ে। আর যেটা পাওয়া গেছে সেটা উপরে থাকবে ইনটু 100%। আচ্ছা ওয়েট, ফারাবি মেসেজ দিছে, দেখি কি বলে। হ্যাঁ, W। এই যে এই W দিয়ে। আচ্ছা, এইটা এইটা এটা এটা হচ্ছে এটা হচ্ছে তুই যেটা পাবি, বাস্তবে যেটা পাবি। আই মিন ওই ল্যাবে যখন এক্সপেরিমেন্ট চালাবি। আচ্ছা, মানে ধর এই আমি এই প্রসেসটা চালাইলাম। এইসব ক্ষেত্রে এই যে ক্যাথোডে জমা হওয়া ভর, এটা নির্ণয় করার নিয়মটা একটু বলে দেই। ধর এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। এখন এই ক্ষেত্রে এই যে আমরা বিক্রিয়া শুরু কারেন্ট পাস করার আগে এই ক্যাথোডের ভরটা মেপে নিব। কারেন্ট পাস করার আগে ক্যাথোডের ভর মেপে নিব। কারেন্ট চালানোর পরে আবার ক্যাথোডের ভরটা মাপবো। তাহলে ক্যাথোডের ভর একটু বেড়ে যাবে। তাহলে ওটা বিয়োগ দিলে আমরা কতখানি ভর এক্সট্রা জমা হয়েছে সেটা পেয়ে যাব। কথা বোঝা গেছে? এই পূজা, বুঝছিস নাকি? ম্যাথে দিলে বলে দিবে, ম্যাথে বলে দিবে, বোঝা লাগবে না। আমরা ম্যাথ যখন করব তখন দেখব। ম্যাথে বলে দিবে এইটা যে ক্যাথোডে এত ভর জমা হয়েছে। কারণ বাস্তবে ঘটা জিনিস ওটা তো আর তুই ম্যাথে করলে হবে না। ওটা বলে দেওয়া থাকবে। ওকে, আর এমনি আমরা ম্যাথ করার সময় দেখব পরে, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল তড়িৎ দক্ষতা। এটা মাঝে, মাঝে কোনো ম্যাথের সাথে এক্সট্রা করতে হইতে পারে, আর কখনো ডিরেক্ট অবজেক্টিভে দিতে পারে, এরকম হইতে পারে। অথবা সংজ্ঞা আকারে আসবে। আচ্ছা, এবার আসি তড়িৎ বিশ্লেষণের যে প্রয়োগ। 9-10 এ আমরা পড়ে আসছিলাম, তবু আরেকবার একটু রিভিউ দিচ্ছি। তড়িৎ বিশ্লেষণের আ নানা রকম ইউজ আছে। তবে বেশি ইম্পোর্টেন্ট বা কমন ইউজ যেটা, সেটা হচ্ছে একটা হচ্ছে ওই তড়িৎ ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। আরেকটা ছিল হচ্ছে তড়িৎ বিশোধন।
আশা করি মনে আছে, তবু আরেকবার রিভিউ দিচ্ছি যে আমরা এটার মাধ্যমে কোনো একটা সক্রিয় ধাতু যেটা সহজে বাতাসের সাথে বিক্রিয়া করতে পারে, এইরকম ধাতুর উপরে সক্রিয়তা সিরিজের নিচের দিকে যে ধাতুগুলো আছে যারা কম সক্রিয়, সহজে বিক্রিয়া করে না, তাদেরকে তাদের উপরে আরেক ধাতুর প্রলেপ, এই মানে সক্রিয় ধাতুর উপরে ওই নিচের সক্রিয় সিরিজের নিচের ধাতুগুলার প্রলেপ দেব। তো এই প্রসেসটা দেওয়ার সময় এটা একটা ওয়ে ছিল যে তুই জাস্ট খালি ওই পদার্থটাকে নিয়ে বা ওই বস্তুটাকে নিয়ে ওই ওই গলানো ধাতুর মধ্যে জাস্ট ডুবায় আবার উঠায় ফেলা, এভাবে একটা করা যাইতো, এভাবেও দেওয়া যাইতো, বা ব্রাশ দিয়ে আলাদা করে রং দেওয়ার মতো এভাবেও দেওয়া যাইতো। আর আরেকটা ওয়ে আছে হচ্ছে আমরা এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে দিতে পারি। তো আমাদের এখন ওইটাই দেখা দরকার যে তড়িৎ প্রলেপন করব। তো এটার জন্য যেমন আমরা 9-10 এরকম উদাহরণটা ছিল যে আমরা যদি একটা নরমাল লোহার চামচ, এটা যদি একটা লোহার চামচ হয়, এই লোহার চামচের উপরে আমরা যদি এখন লোহা যেহেতু সক্রিয় ধাতু, এটা ইজিলি বাতাসের সাথে বিক্রিয়া করে মরিচা উৎপন্ন করে। তো মরিচা যাতে না পড়ে এই জন্য এটার উপরে আমরা অন্য কোনো একটা ধাতুর প্রলেপ দিব, ধর নিকেল বা সিলভারের প্রলেপ দিব। তো নিয়ম ছিল, আমরা জানি যে অ্যানোড সবসময় ক্ষয় হয় আর ক্যাথোড হচ্ছে পুরো হয় আস্তে আস্তে, এরকম ব্যাপারটা ছিল। তো এর উপরে আমি প্রলেপ দিতে চাই, তাহলে একে ক্যাথোডে রাখতে হবে, একে ব্যাটারির নেগেটিভ প্রান্তে দেওয়া লাগবে, আর ব্যাটারির পজিটিভ প্রান্তে থাকবে যে ধাতুর প্রলেপ দিতে যাচ্ছি। তো আমি যদি নিকেল ধাতুর প্রলেপ দিতে চাই, এইখানে নিকেল নেব, নিয়ে এই পাত্রের মধ্যে যে ধাতুর প্রলেপ দিব তারই লবণ নিতে হবে। নিকেল নিতে হইলে, নিকেল ধাতুর প্রলেপ দিতে চাইলে নিকেলের লবণ নিব, সেটা নিকেল সালফেট হইতে পারে, নিকেল ক্লোরাইড হইতে পারে, মানে যে কোনো লবণ নিলেই হবে। সোজা কথা, নিকেলের আয়ন লাগবে। ক্যাথোড কেমনে লিখছি? ক্যাথোড তো চামচ আঁকছি, এটা এটা একটা চামচ আঁকছি। আচ্ছা, এখন এই চামচের উপরে আমরা এই ক্যাথোড, তার মানে এটা হচ্ছে ক্যাথোড, নেগেটিভ প্রান্তে আছে, আর এটা হচ্ছে অ্যানোড। এখন এটার উপরে যদি আমরা প্রলেপ দিতে চাই, কারেন্ট যখন পাস করব তখন কি হবে? অ্যানোডে জারণ বিক্রিয়া হয়। তো এখানে নিকেল আছে, এই নিকেলের জারণ ঘটবে, অ্যানোডের জারণ হবে। তার মানে অ্যানোডে কি হচ্ছে? অ্যানোডে নিকেল যত আছে, এইখানে যত নিকেল পরমাণু আছে এরা সবাই ইলেকট্রন ছেড়ে দিয়ে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নিকেল 2+ আকারে দ্রবণে চলে আসতে থাকবে। এরা সবাই দুইটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে নিকেল 2+ আকারে দ্রবণে চলে আসতে পারবে। এগুলা এভাবে লেখা যায়, নিকেল সলিড, নিকেল অ্যাকুয়াস, এভাবে দিলে বেশি বেটার হয়। আচ্ছা, এবার এই সাইডে যেহেতু এটা মাইনাসের দিকে পজিটিভই যাবে, তো এই দ্রবণ থেকেই, দ্রবণে যেসব নিকেল আসতেছে সেই নিকেলগুলাই ওখানে গিয়ে আবার জমা হবে। তার মানে ক্যাথোডে সেম বিক্রিয়া হবে, খালি উল্টাভাবে। এখানে নিকেল ইলেকট্রন ছেড়ে দিয়ে নিকেল 2+ হয়েছিল, আর ওখানে নিকেল 2+ গিয়ে দুইটা ইলেকট্রন নিয়ে নিকেল আকারে জমা হবে। তো এটা আমরা সিলভারের জন্য করতে পারি। সিলভারের জন্য হলে এখানে সিলভার নিব, এখানে সিলভার সালফেট নিব, সিলভার নাইট্রেট নিব। এরকম যে কোনো ধাতুর প্রলেপ আমরা ওই ধাতুর উপরে দিতে পারি। তো এটা ছিল তড়িৎ প্রলেপন। এটা নিয়ে আর বেশি কিছু বলার দরকার নেই। এটা মাঝে মাঝে দেয় আর কি, ছোট কোশ্চেনে দিতে পারে। আচ্ছা, আর একটা টপিক ছিল, সেটা হচ্ছে তড়িৎ বিশোধন। এটাও তোদের মনে আছে, তবু আরেকবার দেখা দিচ্ছি। তড়িৎ বিশোধন বা ইলেকট্রো রিফাইনিং বলে। এটা হচ্ছে আকরিক থেকে ধাতু নিষ্কাশনের পরে লাস্ট পর্যন্ত ধাতুর মধ্যে কিছু পরিমাণ অপদ্রব্য থেকে যাইতে পারে, সেগুলাকে সরানোর জন্য আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতাম, সেটাকে তড়িৎ বিশোধন বলা হতো। তো এই ক্ষেত্রে খুব কমন, মানে সব ধাতুর ক্ষেত্রেই হয়, তবে কপারেরটা খুব কমন একটা জিনিস। তো কপার নিয়ে আঁকতেছি। তো কপারের একটা অবিশুদ্ধ, যেটা আমরা খনি থেকে তুলে এনে আকরিক হিসেবে বানাইছি, তার মানে এটা ইরেগুলার শেপ দিলাম, যে এটা অবিশুদ্ধ একটা কপার। তো এই কপারের মধ্যে এখন কপার ছাড়াও আরো অনেক কিছু আছে। ধর এখানে এগুলা হচ্ছে বাকি জিনিসগুলা, কপার ছাড়া। সেটা হইতে পারে অন্যান্য ধাতু, ইভেন এটার সাথে গোল্ড, সিলভার এসবও থাকতে পারে। যেগুলো আমাদের দরকার নেই, আমাদের শুধু কপারটা দরকার।
আচ্ছা। আর আমরা ওই ক্যাথোডে তখন নিব একটা আগের থেকে বিশুদ্ধ করে রাখা এরকম একটা কপার ধাতু। এটা আগের থেকে বিশুদ্ধ কপার। তো এটা হচ্ছে বিশুদ্ধ কপার আর এটা হচ্ছে অবিশুদ্ধ। তো আবারও আমরা চাচ্ছি এটা ক্ষয় হয়ে যাক। আই মিন যাকে ক্ষয় করতে হবে তারই লবণ দিতে হবে, ব্যাপারটা এরকম। তাহলে কপারকে যেহেতু ক্ষয় হোক চাচ্ছি, তার মানে এখানে কপার সালফেট দিয়ে দিলাম, কপার 2+ SO4-। এটা দিলে যেটা হবে, এখান থেকে আবার আগের মতোই যত কপার আছে এগুলা বাদ দিয়ে সব কপারগুলো এখানে কপার 2+ আকারে আসবে। তার মানে এখানে এই অবস্থা হবে, কপারগুলা যত কপার আছে সে 2টা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2+ আকারে দ্রবণে আসবে। এটা যখন আসতে থাকবে তখন এরা আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে নিচে জমা হইতে থাকবে, এখানে নিচে জমা হয়ে যাবে এরা, তারা আর দ্রবণে যাবে না। অপদ্রব্যগুলো নিচে জমা হয়ে যাবে, তারা আর দ্রবণে যাবে না, কারণ দ্রবণে তাদের লবণ নাই, যার লবণ আছে সেই ধাতুটাই যাবে শুধু আয়ন আকারে। আচ্ছা, এইবার বাকি সব ধাতু বা আদার যা আছে সেগুলা নিচে জমা হবে, আর এই কপার 2+ গুলা গিয়ে ওখানে আবার জমা হবে। তো কপার 2+ ওখানে গিয়ে 2টা ইলেকট্রন নিয়ে কপার আকারে জমা হবে। তো আস্তে আস্তে এখানকার সব কপার ওখানে গিয়ে জমা হবে, যত অপদ্রব্য আছে সেগুলো নিচে পড়ে থাকবে। আচ্ছা, এবার আসি, তো তড়িৎ বিশ্লেষণ মোটামুটি শেষ বলতে পারি। তো তড়িৎ বিশ্লেষণ থেকে মেইনলি ওই ম্যাথটাই আসে, আমরা ওই ম্যাথগুলো করব। তো তার আগে আচ্ছা, ম্যাথ আমি 2-1টা দেখাই নিচ্ছি, 2টা ম্যাথ দেখাই আগে। ক্যালকুলেটর রাখলাম কই রে? আচ্ছা, একটু ওয়েট, দ্বারা ক্যালকুলেটরটা খুঁজে নেই। ওকে, শোন, এইটা ম্যাথটা যেটা দেওয়া আছে, ম্যাথটা হচ্ছে বলছে একটা তুতের দ্রবণে, তার মানে দ্রবণটা ছিল হচ্ছে কপার সালফেট ইন্টু 5 অণু পানি, বা আচ্ছা লিখি ইন্টু 5 অণু পানি, অবশ্য 5 অণু পানি আমাদের দরকার নাই। এরকম একটা তুতের দ্রবণ নিয়ে, অ্যাকোয়াস, এটা নিয়ে এর মধ্যে অ্যানোড, ক্যাথোড যোগ করে এটার মধ্যে কারেন্ট প্রবাহিত করা হয়েছে। কারেন্ট কতখানি দেওয়া হয়েছে বলছে 40 মিনিট ধরে, টাইম বলে দিছে 40 মিনিট। আর বিদ্যুৎ আই বলে দিছে হচ্ছে, তড়িৎ প্রবাহ বলে দিছে 160 মিলি অ্যাম্পিয়ার, 160 মিলি অ্যাম্পিয়ার। এটা প্রবাহিত করলে 2টা কোশ্চেন করা হয়েছে। একটা হচ্ছে, এক নাম্বার বলা হয়েছে কি পরিমাণ কপার জমা হবে, কি পরিমাণ কপার জমা হবে, মানে ডাব্লিউ বের করতে বলছে। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে কয়টি কপার পরমাণু জমা পড়বে, কয়টি কপার পরমাণু জমা পড়বে। বোঝা গেছে নাকি কোশ্চেন? এগুলো অঙ্ক সোজা। এই পরীক্ষায় মানে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে। এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো সোজা হয় তুলনা। আচ্ছা, এবার আয়, এইখানে যদি ডাব্লিউ বের করতে হয় আমাদের সূত্র একটাই, আমরা ওই একটা দিয়েই সবসময় ইউজ করব, সেটা হচ্ছে এম আই টি বাই এন এফ। তো এখানে এম কত? আচ্ছা, এই চ্যাপ্টারের অঙ্কগুলা করার সময় এই যে বিভিন্ন ধাতুর পারমাণবিক ভরগুলা জানা থাকতে হবে, যেগুলো আমিও আমার চার্টের মধ্যে শিটের মধ্যে লিখে দিছি, একসাথে মনে হয় করে দিছি, ওগুলা মুখস্থ রাখলেই হবে। আমি খালি এরকম একটা ভুলে গেছিলাম, একটা ভুলে যাওয়ার কারণে আমার একটা অঙ্ক পুরা কাটা গেছিল। মানে 100, ওই যে সিলভারের 107 পয়েন্ট সামথিং বোধ হয়,
ওটাকে আমি 108 দিয়ে করছিলাম, কেটে দিছিল। আচ্ছা যা হোক, ওইটা হওয়ার পরে আমি শিখছিলাম আর কি। সো ওই ভুল হওয়াতেই আমার শেখা হয়েছিল। সো তোর আগের থেকেই শিখে রাখিস। তো এখানে কপার জমা হচ্ছে। আমাকে বলছে কি পরিমাণ কপার জমা হবে। তো ক্যাথোডে এখানে যেহেতু তুতে নেওয়া হয়েছে, আমাদের অ্যাকচুয়ালি দেখা লাগবে না কি যৌগ নেওয়া হয়েছে, আমরা খালি দেখবো কোন ধাতুটা আছে। এখানে কপার ধাতু, সো কপারে এই ক্যাথোডে গিয়ে কপার ধাতু জমা হবে। তাহলে কপারের পারমাণবিক ভর সেটা হচ্ছে 63.5, 63.5। আর আই সেটা দেওয়া আছে মিলি অ্যাম্পিয়ারে, এটাকে আমার অ্যাম্পিয়ার বানিয়ে নিতে হবে। 160 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। তো এটা 160 ইন্টু 10⁻³ আর টাইমটা দেওয়া আছে মিনিটে, এটারে আমার সেকেন্ডে বানায় নেওয়া লাগবে। তো এটা হচ্ছে 40 ইন্টু 60 সেকেন্ড। তো সাথে 40 ইন্টু 60 আর নিচে NF কপারের যোজনী, সেটা হচ্ছে 2। সো যোজনীগুলোও কিন্তু মুক্ত থাকা লাগবে। আর F হচ্ছে 96,500। কত আসলো দেখতে, এত গ্রাম। মেবি আসবে হচ্ছে 0.12634 এরকম সামথিং কিছু একটা, দেখতো বা এই জাতীয় কিছু। এই প্রীতি কি আসছে রে? আচ্ছা এটাই আসবে। ওকে, এটাই আসছে। ওকে, তো এইটাকে গাইড বা টেস্ট পেপার বা বই অনেকভাবে ভেঙে অনেক রকম করে করতে পারে। আগে জেড বের করে নিতে পারে, অত জটিল করে না করে সরাসরি এভাবেই করবি, যাই আসুক। তো এই একটা সূত্র দিয়ে আমাদের এগুলো অঙ্ক হয়ে যাবে। কয়টা পরমাণু জমা পড়বে এটা সেই নর্মাল যে পরমাণুর সংখ্যা বের করা লাগবে। আমরা ভর জানি, পরমাণুর সংখ্যা বের করতে হবে, ওই যে মোল সংখ্যা সূত্রের মধ্যে যেটা আমরা লিখছিলাম। তো ওই 2 নাম্বারটায় আমরা মোল সংখ্যার মধ্যেই যে আমাদের এরকম সূত্র ছিল, n সমান সমান W/m ইকুয়ালস টু N/Na ইকুয়ালস টু V/22.4 লিটার, এরকম একটা সূত্র ছিল। আমরা 9-10 এ শিখছিলাম, আবার এইখানেও করাইছি আমি। তো এইখানে এই যে অণুর সংখ্যা, এই বা অণুর সংখ্যা বা পরমাণু সংখ্যা ছিল এই যে এই পোরশনটা। তার মানে আমাকে W দেওয়া আছে, এই যে W জানি আমি, M ও জানি, N বের করা লাগবে, এই N টা বের করা লাগবে। তার মানে W হচ্ছে, আমি এই পোরশনটা তাহলে ইউজ করব, W/m ইকুয়ালস টু N/Na। এটা হচ্ছে 2 নাম্বারের জন্য। তো W এর জায়গায় বসাচ্ছি, যেটা বের হইল 0.12634। M হচ্ছে কপারের পারমাণবিক ভর 63.5, বের করব অণুর সংখ্যা। নিচে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 ইন্টু 10⁻23। কত আসে দেখতো? মেবি 1.198 ইন্টু 10⁻21 এরকম কিছু একটা আসবে। টু দি পাওয়ার 21। ওকে, এতটি পরমাণু, এই সোজা এরকম অঙ্ক আসবে। গ নাম্বার এইগুলা আসে নর্মালি, সোজাই থাকে অঙ্ক, খুব বেশি কঠিন না। আচ্ছা এরকম আরেকটা দেখাচ্ছি। এই যে এরকম একটা অঙ্ক দিছে, মানে অনেকভাবে ঘুরে দিতে পারে কিন্তু জিনিস একই। আচ্ছা এই অঙ্কটা বলছে যে একটা সিলভার অ্যানোড নেওয়া আছে। আচ্ছা আমি একটু আঁকতেছি, আমি মুসলাম। মানে এটাই বের করা লাগবে সবসময়, এরকম ডাব্লিউ দিয়ে অঙ্ক করা লাগবে, কিন্তু অনেকভাবে ঘুরায় জিনিসগুলা বলতে পারে। মানে তোকে বুঝে নিতে হবে উদ্দীপক থেকে কি অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে তারা। যেমন ধরে বলছে এরকম যে এটা হচ্ছে অ্যাক্টিভিটি 4.3, কবিরের বইয়ের অ্যাক্টিভিটি 4.3 এর 18 নম্বর অঙ্ক, পুরান বই যদিও, সমস্যা নেই, আমি অঙ্ক বলেই দিচ্ছি। সেটা হচ্ছে একটা 10 গ্রাম ভরের সিলভার অ্যানোড, যেটা বিদ্যুৎ চালনা করার আগে ওটাকে মাপা হয়েছিল 10 গ্রাম ভর। তো অ্যানোড নেওয়া হয়েছিল একটা সিলভার অ্যানোড,
একই সাথে আরেকটা সিলভার ক্যাথোড নেওয়া হয়েছিল, সেটাও ছিল 10 গ্রাম। আরেকটা সিলভার ক্যাথোড নেওয়া হয়েছিল, এটাও ছিল 10 গ্রাম। তো অ্যানোড আর ক্যাথোড যেহেতু, সো অ্যানোডের সাথে ব্যাটারির পজিটিভ পোল থাকবে, ক্যাথোডের সাথে ব্যাটারির নেগেটিভ পোল থাকবে। এরপর কি করা হয়েছে, এটাকে সিলভার নাইট্রেট দ্রবণে নেওয়া হয়েছে। এই পুরা সিলভার নাইট্রেট দ্রবণে নেওয়া হয়েছে এই ক্যাথোড আর অ্যানোড দুইটাকে। তারপর তড়িৎ প্রবাহ চালানো হয়েছে 1 অ্যাম্পিয়ার, তার মানে আই বলে দিছে 1 অ্যাম্পিয়ার, সময়টা বলে দিছে 10 মিনিট, টি বলে দিছে 10 মিনিট। তো এবার তাকে কোশ্চেন করা হয়েছে, তড়িৎ বিশ্লেষণের পর তড়িৎদ্বারের ভর কত হবে, তড়িৎদ্বার দুইটার ভর কত হবে। তো একটু নর্মাল বেসিক, ক্যাথোডে গিয়ে সিলভার জমা হয়, কারণ ক্যাথোড হচ্ছে নেগেটিভ। আর এখানে এই সিলভার অ্যানোডে জারণ হয় যেহেতু, তার মানে অ্যানোডে এই সিলভারটা ক্ষয়ে ক্ষয়ে দ্রবণে আসবে, এখান থেকে সিলভার ওখানে গিয়ে জমা হবে, ব্যাপারটা তো তাই। সবাই তো এটুকু বুঝছিস? তাহলে আমাকে বলছে বিক্রিয়া শেষ হওয়ার পর তড়িৎদ্বারের ভর কত। তাহলে আমি যদি ডাব্লিউটা বের করে ফেলতে পারি, আই মিন ডাব্লিউ এর পরিচয় কি ছিল, ক্যাথোডে জমা হওয়া ভর এরকম ছিল। তো ডাব্লিউটা যদি বের করে ফেলতে পারি, তাহলে ডাব্লিউ পরিমাণ ভর গিয়ে 10-এর সাথে যুক্ত হবে, আর এখান থেকে 10 থেকে বাদ দিয়ে দিব। ওকে, তো ব্যাপারটা আগের মতোই। তার মানে একটা থেকে 10, ওই ডাব্লিউটা বের করার পরে একটার সাথে যোগ করে দিব ডাব্লিউ পরিমাণ, মানে ক্যাথোডের সাথে যোগ করে দিব, আর এটা থেকে বিয়োগ করে দিব, তাইলে আমরা দুইটার ভর পেয়ে যাব। তাহলে ফার্স্টে ডাব্লিউটা বের করে নিই। ডাব্লিউ ইকুয়ালস টু ছিল MIT/NF। এবারে যে সিলভারের ভরটা হচ্ছে 107.8, এটাই ইউজ করতে হবে, 108 ইউজ করা যাবে না। তো সিলভার হচ্ছে 107.8 ইন্টু আই হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আর যদি কখনো সিলভারের ভর কোশ্চেনেই দেওয়া থাকে 108, তাহলে 108 নিবি, সমস্যা নাই। সিলভারের ভর যদি কোশ্চেনেই দেওয়া থাকে 108, তাহলে 108 নিবি, নাহলে কিন্তু কেটে দিবে। আচ্ছা, তো এই কোশ্চেনে এখানে 108 দেওয়া আছে, তো আমি 108 ইউজ করলাম। একইভাবে আয়রনের ক্ষেত্রে যদি কোশ্চেনে দেওয়া থাকে 56, তাহলে 56 ইউজ করবি, আর নাইলে 55.85। আচ্ছা, তো 108, আই হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর টি হচ্ছে 10 মিনিট, মানে হচ্ছে 10 × 60। আর সিলভারের যোজনী হচ্ছে 1, সিলভার প্লাস হয় আর কি, তো 1 আর 96,500, যোজনীগুলো মুখস্থ রাখা লাগবে। কত আসে দেখ তো, আমি হিসাব করি। 108 96,500, 0. আচ্ছা 0.671 বা 2 এরকম আর কি। আচ্ছা, আমার যা আসছে আমি ওটাই লিখতেছি, 0.672 লেখা যায় আর কি, 15 আসছে তো 2 লিখলাম। ওকে, তো এত গ্রাম। তার মানে এবার অ্যানোডের ভর কত হয়ে গেছে, অ্যানোডের ভর ওই পরিমাণ কমে গেছে, তার মানে অ্যানোডের নতুন ভর। তাহলে আমি এখানে ডাব্লিউ অ্যানোড লিখতেছি, এটা হচ্ছে পরে, সেটা হচ্ছে অ্যানোডের ভরটা, সেটা হয়ে গেছে এবার 10 মাইনাস 0.672। তাহলে কত আসে, 0.672 আসতেছে হচ্ছে 9.328, 9.328 এত গ্রাম হয়ে গেছে এবার অ্যানোডের ভর। আর ক্যাথোডের ভর ওই পরিমাণ যোগ হয়ে যাবে, ক্যাথোড সেটা হয়ে যাবে 10 প্লাস 0.672, তার মানে হচ্ছে 10.672। এই তাহলে জাস্ট অ্যানোড কমে গেল, ক্যাথোড এত পরিমাণ বেড়ে গেল। তো অঙ্কগুলা এভাবেই কিন্তু নানাভাবে ঘুরে বলতে পারে। আচ্ছা, এই অঙ্কটাকে আরেকটা ভাবে বলতে পারে, কিভাবে বলতে পারে, বললো যে এই দ্রবণটার ঘনমাত্রা দিয়ে দিল, বলল যে এখন এইখানে সিলভার নাইট্রেটের ঘনমাত্রা ছিল হচ্ছে ইসে তড়িৎ বিশ্লেষণ চালানোর আগে। আচ্ছা দাঁড়া, এরকম বোধহয় একটা আছে, আমি একটু দেখি। আচ্ছা, যদি এই ক্ষেত্রে
আচ্ছা, এখানে আমি বলতেছি। ধর এমন হইল যে এই দ্রবণের ঘনমাত্রা দিয়ে বলল যে এখন দ্রবণের মধ্যে দ্রবণের নতুন ঘনমাত্রা কত হয়েছে, ধর এই ক্ষেত্রেই বলা হইল। এখানে যে সিলভার প্লাস ছিল দ্রবণের মধ্যে সিলভার নাইট্রেট, সেটা আগে কত পরিমাণ ছিল সেটার পরিমাণটা বলে দিল, দ্রবণের একটা আদি ঘনমাত্রা বলে দিল। ধর বলল দ্রবণের ঘনমাত্রা আগে ছিল 1 মোলার বা 0.5 মোলার, বলল এই ইয়াটা চালানোর পরে, তড়িৎ বিশ্লেষণ চালানোর পরে দ্রবণের নতুন ঘনমাত্রা কত হয়েছে। তো এখন এখানে একটা বোঝার ব্যাপার, এই ক্ষেত্রে কিন্তু এইখান থেকে যে পরিমাণ ধাতু ক্ষয় হয়ে আসছে এগুলা গিয়ে কিন্তু এখানে জমা হয়েছে। কথাগুলা কি বোঝা যায়? আই মিন এখান থেকে যে পরিমাণ গেছে এখান থেকে সেই পরিমাণ আসছে। তার মানে আলটিমেটলি দ্রবণে কিন্তু সিলভার প্লাস আগের পরিমাণই আছে। এটা কি বোঝা যায়? ওই কথা কোষ, তোরা কি বুঝতেছিস? আচ্ছা, আবার একটু বলতেছি। এখানে দুইটাই একই ধাতুর অ্যানোড ক্যাথোড, এটাও সিলভার। হ্যাঁ বল, শুনতেছিস? এই প্রীতি, শুনতেছিস? হ্যাঁ হ্যাঁ, আবার রিভিউ দিচ্ছি। প্রীতি, শুনতেছিস নাকি বল? আচ্ছা, তো আবার বলতেছি। আমাকে বলা হলো, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি যে এখন দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার সিলভার নাইট্রেট। বলল যে এই যে এত পরিমাণ বিদ্যুৎ 10 মিনিট ধরে চালানোর পর দ্রবণের নতুন ঘনমাত্রা কত হয়েছে। তো ঘনমাত্রা আমরা কিভাবে জাজ করি যে এখন সিলভার নাইট্রেট দ্রবণে কতখানি আছে, সেটাই তো তার ঘনমাত্রাটা। এখন কথা হচ্ছে এই যে এখানে যে ভর এসে জমা হয়েছে সিলভার প্লাস আয়নগুলো, সেগুলা দ্রবণ থেকে আসছিল, আর এইখানে যতখানি জমা হয়েছে এখান থেকে ততখানি ক্ষয়ে আবার দ্রবণে আসছে না? এখান থেকে একটা গেলেই ওখান থেকে একটা আসতো, এরকমই ছিল ব্যাপারটা। চার্জের ইমব্যালেন্স হইলেই ওখান থেকে আসতোরা। ওকে, আমি আবার বলতেছি যে এইখান থেকে যে পরিমাণ আয়ন ওখানে গিয়ে জমা হইতো সেগুলা এসে ফিল আপ করে দিত এইখানকার আয়ন। তার মানে দ্রবণ থেকে যে পরিমাণ সিলভার প্লাস আয়ন কমে যাচ্ছে সেগুলো আবার ফিল আপ হয়ে যাচ্ছে অ্যানোড থেকে এসে। এই কারণে দ্রবণের ঘনমাত্রা এই ক্ষেত্রে অপরিবর্তিত থাকবে। তো এই কোশ্চেনে যদি বলা হইতো যে দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হবে কিনা, তাহলে অ্যান্সারটা এরকম হইতো, যেহেতু অ্যানোড আর ক্যাথোড দুইটাই সেম, এবং অ্যানোড থেকে যে পরিমাণ আয়ন দ্রবণে আসবে, দ্রবণ থেকে সেই পরিমাণ আয়ন আবার এই ক্যাথোডে গিয়ে জমা হবে, সুতরাং দ্রবণের ঘনমাত্রা অপরিবর্তিত থাকবে, এরকম। এখন যদি এইটা না হয়ে এরকম কিছু না হয়ে, দুইটা অ্যানোড ক্যাথোড সেম না হয়ে এরকম কিছু একটা হইতো, আই মিন যেমন ধর সোডিয়াম ক্লোরাইডের আমরা তড়িৎ বিশ্লেষণ চালাচ্ছি, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ চালাচ্ছি, মানে অ্যানোড আর ক্যাথোডও সেম, আবার লবণটাও ছিল ওই ধাতুরই, এই ক্ষেত্রে এই সব ব্যাপারটা হবে। কিন্তু যদি ডিফারেন্ট জিনিস হয়, যেমন আমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ চালাচ্ছি, তো ধর গ্রাফাইট দিয়ে, এটা হচ্ছে গ্রাফাইট, এটাও গ্রাফাইট, বা সি দিয়ে লিখি, সি গ্রাফাইট, এটাও এটা গ্রাফাইট। আগের বার এখানেও সিলভার, এখানেও সিলভার, দ্রবণেও ছিল সিলভারের আয়ন, এবার তা না, এবার দ্রবণে হচ্ছে NaCl, Na প্লাস Cl মাইনাস। তাইলে এইবার আস্তে আস্তে দ্রবণ থেকে, ধর দ্রবণে আগে এই সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা ছিল 1 মোলার। তো আমরা জানি ক্যাথোডে গিয়ে, এটা যেহেতু ক্যাথোডে গিয়ে আস্তে আস্তে সোডিয়াম জমা হবে। তার মানে আগে যদি সোডিয়াম আয়নের ঘনমাত্রা 1 মোলার থাকে, পরে সোডিয়াম আয়নের ঘনমাত্রা আর 1 মোলার থাকবে না, কারণ এইখানে যে সোডিয়াম আয়নগুলো ওখানে গিয়ে জমা হয়েছে, কেউ সেটাকে ফিল আপ করে দেয় নাই। এটা বোঝা যায়? বুঝতেছিস তো? সহজ ব্যাপার। আচ্ছা, তাইলে হ্যাঁ বল। না, ধাতু গ্রাফাইটই, কিন্তু আগের বার অ্যানোড আর ক্যাথোডেও যা ছিল দ্রবণে একই সেই ধাতুরই লবণ ছিল। যখন অ্যানোড ক্যাথোড সেম আর দ্রবণে সেই একই ধাতুর লবণ থাকবে, তখন ঘনমাত্রার কোনো চেঞ্জ হবে না। কিন্তু এইবার যেটা হয়েছে, দ্রবণে অন্য ধাতুর লবণ, বা এটা গ্রাফাইট, এখানে পুরাই ডিফারেন্ট জিনিস। ওকে, কথা বোঝা গেছে? তো এই ক্ষেত্রে এই সোডিয়াম ওখানে গিয়ে জমা হচ্ছে, এখানে এসে ক্লোরিন জমা হবে, কিন্তু কেউ এখানে সোডিয়াম নতুন করে ফিল আপ করে দিচ্ছে না।
তার মানে বিক্রিয়া শুরুর আগে, আই মিন কারেন্ট পাস করার আগে যদি এই দ্রবণটার ঘনমাত্রা 1 মোলার থাকে, দ্রবণের নতুন ঘনমাত্রাটা পরে চেঞ্জ হয়ে যাবে, সেটাকে আবার বের করতে হবে S ইকুয়ালস টু W ইন্টু 1000 বাই M ইন্টু ভি দিয়ে, ওইটা দিয়ে। তো এই সব অঙ্কের ক্ষেত্রে বলে দিবে যে এই দ্রবণের পরিমাণ কত ছিল। ধর দ্রবণের পরিমাণ বলে দিল যে এখানে আমরা 200 ml বা 300 ml এইটা নিয়ে তড়িৎ বিশ্লেষণ চালানো হয়েছে। তাইলে তখন পরের বার আবার যখন এস বের করবো, আগে তো এটা 1 মোলার ছিল, পরের বার যখন এস বের করবো আগে ডাব্লিউটা বের করে নিতে হবে। ওই ডাব্লিউটা কি, ক্যাথোডে যতখানি জমা হয়ে গেছে। ফার্স্টে যে ডাব্লিউটা বের করলাম, আর এইখানে যে এটারে ডাব্লিউ প্রাইম দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ডাব্লিউ প্রাইমটা হচ্ছে এখন দ্রবণে কতখানি রয়ে গেছে। তাহলে এখন দ্রবণে কতখানি রয়ে গেছে সেইটা যদি বের করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আগে আমার কি করা লাগবে, এই NaCl এই পুরাটা এইখান থেকে আগে ওই ডাব্লিউ ইন্টু 1000 বাই ওই এস ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু 1000 বাই এমভি, ওই সূত্র দিয়েই আগে দ্রবণে কতখানি ডাব্লিউ ছিল সেটা বের করে নেওয়া লাগবে। কথা কি বোঝা গেছে? বিক্রিয়া শুরুর আগে এই যে ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, ডাব্লিউ আমরা পেয়ে যাব। আচ্ছা আমি অঙ্কটা করি ওই এই কিরে পূজা, তুই তো হাস্যকর অবস্থা পূজা। আই কথা কইস না পূজা, পূজা তুই আর কথা কইস না পূজা, কথা কইস না, কথা কইস না, কথা পূজা আর কথা বলিস না, আমরা অঙ্কটা করতেছি। আচ্ছা একটু হিসাব করি যে আগে সোডিয়াম ক্লোরাইডের মোট পরিমাণ কত ছিল সেটা আগে বের করে নিই। আগে সোডিয়াম ক্লোরাইডের মোট পরিমাণ ছিল ডাব্লিউটা হবে MVS বাই 1000, MVS বাই 1000। আচ্ছা আমরা সোডিয়াম ক্লোরাইডের মোট পরিমাণ না বের করে শুধু সোডিয়ামের মোট পরিমাণ বের করলেও চলে, কারণ সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যা, এই সোডিয়াম আয়নের ঘনমাত্রা তাই, কারণ একটা NaCl এর মধ্যে একটা, হ্যাঁ বল, একটা NaCl, আচ্ছা ওগুলা কিছুই না, ওগুলা ভুলে যা, আমি পরে আসতেছি, আগে এইখান থেকে শোন। প্রথমে আমরা এগুলা সব ভুলে যাই, এখন এগুলা বাদ দে, আগে বের করে নিচ্ছি কারেন্ট চালানোর আগে এখানে সোডিয়াম ক্লোরাইড কতখানি ছিল সেই ডাব্লিউটা বের করব। সেটা হচ্ছে আমরা আচ্ছা খালি সোডিয়াম দিয়ে বের করি, কারণ আমরা ক্যাথোডে তো সোডিয়াম ধাতু বের করব, এই জন্য শুধু সোডিয়াম বের করতেছি। তো এটা হচ্ছে WNA লিখলাম কখন, সেটা হচ্ছে পাস করার আগে, তড়িৎ প্রবাহ চালনা করার আগে। আচ্ছা তো সেইটা এম হচ্ছে সোডিয়ামের 23, ভি হচ্ছে এখানে 200, এস হচ্ছে 1 মোলার আর 1000। তাহলে এখন কত আছে, 23 ইন্টু 200 ভাগ 4.6, তার মানে এটা ছিল 4.6 মোলার। এইবার আমরা তড়িৎ বিশ্লেষণ চালাইলাম 10 মিনিট ধরে, ওই 1 অ্যাম্পিয়ার কারেন্ট দিলাম। তাহলে এবার কতখানি ক্যাথোডে গিয়ে সোডিয়াম জমা হয়েছে সেটা বের করতেছি আমি। তাহলে এইবার যেটা লিখতেছি, এইবার যে ডাব্লিউটা লিখতেছি এটা হচ্ছে জমা হওয়া সোডিয়াম। ওকে, তো এটাকে আর একটু এই উপরে একটা সি দিলাম, সি দিয়ে বুঝাচ্ছি ক্যাথোডে জমা হওয়া সোডিয়াম। ওকে, ক্যাথোডে জমা হওয়া সোডিয়াম সেইটাকে বের করতেছি আমরা ওই ফ্যারাডের সূত্র দিয়ে, MIT বাই NF। তো সোডিয়ামের এম আবারও সেই 23, আর আই হচ্ছে 1 অ্যাম্পিয়ার, টি হচ্ছে 10 মানে 10 ইন্টু 60, যোজনী হচ্ছে 1, এফ হচ্ছে 96,500। কত আসে দেখতো, 23 ইন্টু 10 ইন্টু 60 ভাগ 96,500, 0.143, 0.143 এত গ্রাম জমা হয়েছে। এত গ্রাম এটা ইয়েতে গিয়ে জমা হয়েছে, ক্যাথোডে গিয়ে জমা হয়েছে। এখন তাইলে দ্রবণে রয়ে গেছে কত, দ্রবণে এখন রয়ে গেছে কত, আগে ছিল এই সরি এটা কি লিখছি, মোলার লিখছি, এই এটা এটা ভুল লিখছি এককটা, হ্যাঁ এটা গ্রাম, কিন্তু আগে ছিল 4.6 গ্রাম, এটা আমি ভুলে মোলার লিখছিলাম, এটা ছিল 4.6 গ্রাম, আর এখন দ্রবণ থেকে চলে গেছে
এই পরিমাণ ক্যাথোডে গিয়ে জমা হয়েছে, তাহলে দ্রবণে রয়ে গেছে কত, সেইটাকে আমি এবার ডাব্লিউ প্রাইম দিয়ে দেখাচ্ছি। পূজা, এটা হচ্ছে ডাব্লিউ প্রাইম। তো এবার ডাব্লিউ প্রাইম সোডিয়াম, এটা হচ্ছে রয়ে যাওয়া, সেটা তাহলে কত হবে, 4.6 থেকে বাদ দিব 0.143, তাহলে যেটা আসতেছে সেটা হচ্ছে 4.56 এরকম কিছু নাকি, দাঁড়া, 4.6 মাইনাস 0.143, 4.457, 4.457 এত গ্রাম এখন দ্রবণে রয়ে গেছে। তাহলে এইবার দ্রবণের ঘনমাত্রা কত, তাহলে আরেকবার আমার এই এস বের করা লাগবে। তো এস এর সূত্র আরেকবার অ্যাপ্লাই করতেছি, এটা মুছে দিলাম। 200 ml, এটা কিন্তু আগের মতোই আছে। তো এইবার এস, এটাকে এস প্রাইম দিচ্ছি। আচ্ছা, এস দিই, কারণ এস আগে একবারও লিখি নাই। না, লিখছি তো, আচ্ছা লিখছি, এস প্রাইম। তো এস প্রাইমের জায়গায় ডাব্লিউ প্রাইম হবে, ডাব্লিউ প্রাইম হচ্ছে 4.457, ডাব্লিউ ইন্টু 1000 বাই এম। এম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, মানে সোডিয়ামের ভর ছিল, আমরা খালি সোডিয়াম আয়ন নিয়ে বিবেচনা করছিলাম। 23 ইন্টু ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ইন্টু ভি হচ্ছে 200। তাহলে কত আসে দেখি, 4.457 ইন্টু 1000 ডিভাইডেড বাই 23 ইন্টু 200। আচ্ছা, আসছে 0.96, মানে একটু কমে গেছে ঘনমাত্রা, 0.968 বা এরকম আর কি, 0.968 মোলার। আগে ছিল 1 মোলার, এরকম কমে গেছে। তো এভাবে অঙ্ক বের করতে বলতে পারে। আচ্ছা, আরেকটা ব্যাপার, অঙ্কটা কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বললেও সেম অ্যান্সার আসবে, যদি সোডিয়ামের ঘনমাত্রা বলে সেম অ্যান্সার আসবে, কারণ সোডিয়াম ক্লোরাইডের একটা অণুর ভিতরে একটা করেই সোডিয়াম থাকে। এখন এটা যদি সোডিয়াম ক্লোরাইড না হয়ে এটা যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়ে যদি বলতাম, আমি জাজ করতাম, যদি এটা এরকম হইতো, আচ্ছা ম্যাগনেসিয়াম ক্লোরাইড না, যেটা দুইটা আছে এরকম কিছু, ধর সোডিয়াম কার্বনেট যদি বলতাম, এটা Na2CO3, এটা যদি হইতো Na2CO3 এরকম যদি হইতো, তখন কিন্তু এর ঘনমাত্রা যা, সোডিয়াম আয়নের ঘনমাত্রা তার দ্বিগুণ। মনে আছে আমরা এই অঙ্কগুলো করার সময় পিএইচ এর সময় বলছিলাম, তাই না? তো ওভাবে এই জিনিসগুলাকে বেস করে এভাবে অঙ্কটা করা লাগবে। ওকে, কথা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বল। ক্লোরিনেটটা বের করার কথা বলি নাই, বলছি হ্যাঁ, তুই যেটা দিয়েই করিস একই অ্যান্সার আসবে, কিন্তু তোর বেসিক ঠিক রাখা লাগবে। বেসিক ঠিক রাখা লাগবে বলতে বোঝাচ্ছি, সোডিয়াম ক্লোরাইড, আমি যদি বলি 1 মোলার সোডিয়াম ক্লোরাইড, সেটার যা বোঝাবে, আমি যদি বলি 1 মোলার সোডিয়াম প্লাস, সেম জিনিস বুঝাবে, কারণ 1 মোলার সোডিয়াম ক্লোরাইডের মধ্যে 1 মোলার সোডিয়াম প্লাসই থাকে। আবার আমি যদি বলি 1 মোলার সিএল মাইনাস, সেম জিনিস বুঝাবে, কারণ 1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে 1 মোলার সিএল মাইনাসই থাকে। কিন্তু আমি যদি বলি 1 মোলার সোডিয়াম কার্বনেট, এটা দিয়ে যদি আমি সোডিয়াম আয়ন দিয়ে এটাকে জাজ করতে যাই, তাইলে বলতে হবে এখানে অ্যাকচুয়ালি 2 মোলার সোডিয়াম কার্বনেট আছে, সোডিয়াম প্লাস আছে, 2 মোলার সোডিয়াম প্লাস আছে। তো অঙ্কটাকে যদি আমি যে সব জায়গায় সোডিয়াম দিয়ে করতে যাইতাম, তাহলে যত জায়গায় আমি 1 মোলার করে বসাইছি, ওগুলা জায়গায় 2 মোলার বসাইতে হইতো। আর লাস্টে যে অ্যান্সারটা আমার আসতো, সেটা আসতো সোডিয়াম আয়নের ঘনমাত্রা, সোডিয়াম আয়নের ঘনমাত্রার অর্ধেক হবে। তো সোডিয়াম কার্বনেট, সোডিয়াম আয়ন যা আছে, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা হবে তার অর্ধেক, মানে এটার যখন 2টা, তখন সোডিয়াম কার্বনেটের অণু একটা। তাহলে সোডিয়াম আয়নের ঘনমাত্রা লাস্টে যদি আমি এটা যদি সোডিয়াম কার্বনেটের জন্য করতাম, তাহলে আমি এখানে 1 মোলারের জায়গায়, এই যে এস এর জায়গায় যে 1 মোলার, এখানে আমি 2 বসাইতাম, এখানে আমি 2 বসাইতাম। তারপর হচ্ছে এই যে লাস্টে যখন আবার হিসাব করতাম, এইখানে যে ঘনমাত্রাটা আসতো, সেই ঘনমাত্রার অর্ধেকটা হয়তো সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, মানে আর কি, তোর এভাবে বেসিক ঠিক রেখে, নিয়ম একই, কিন্তু এই বেসিকটা বোঝা লাগবে, যে আমার সংকেত থেকে আমি জেনে। এখানে তো কোথাও মোলারিটি নাই, সো এখানে তো 2 মোলার দেওয়ার কোনো দরকারই নাই। ওখানে কিছুই লাগবে না, খালি যেখানে যেখানে মোলারিটি আছে সেই জায়গায় গেল। এই এস এর জায়গায় 2 হইতো, আর লাস্টে গিয়ে আবার অর্ধেক হইতো, মানে অ্যান্সারটা যখন আমি সোডিয়াম কার্বনেটে বলতাম তখন অর্ধেক হইতো, কিন্তু যদি সোডিয়াম প্লাস দিয়ে বলতে চাই তখন ওইটাই অ্যান্সার রাখতাম। কথা কি বোঝা যায়? কোশ্চেনে অনেকভাবে অ্যান্সার চাইতে পারে, বলতে পারে
যে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা এত, তো শেষে দ্রবণের ঘনমাত্রা কত হবে, তার মানে তখন সোডিয়াম কার্বনেটের কথাই বলতেছে। আবার এভাবে বলতে পারতো যে এখন এই যে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা 1 মোলার আছে, তো ইয়া বিদ্যুৎ চালনা করার পর সোডিয়ামের ঘনমাত্রা কত হবে, এভাবে বলতে পারতো। তো যাই বলুক, তোর বেসিকটা ঠিক রাখা লাগবে যে ওই সোডিয়াম আয়নটা কোত্থেকে আসছে সেটাই দিয়ে দিতাম। যদি সোডিয়াম আয়নের ঘনমাত্রা চাইতো, এখানে 2 বসাইতাম আর ওখানে যা আসছে সেটাই বলে দিতাম। আর সোডিয়াম কার্বনেট দিয়ে বললে তখন আমরা এই কাজ করতাম। কথা কি বুঝা গেল? আচ্ছা, ওকে, এই হচ্ছে ব্যাপারটা। তাইলে এই টাইপের অঙ্কগুলো আসলে পারবি। আরো বাকিগুলো তোরা একটু দেখবি, দেখার পরে কিছু অঙ্ক আছে একটু জটিলভাবে তারা করছে, কিন্তু সব জিনিস একই, সব জিনিসের মেথড একই, ডাব্লিউ ইকুয়ালস টু এমআইটি বাই এনএফ। আচ্ছা, আমি যদি আরেকটা অঙ্ক দেখাই, সেই অঙ্কটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে 16 নাম্বার। এটা মুছলাম। আচ্ছা, 16 নাম্বার, 15 নাম্বার অঙ্কটা একটু মুখে বলি অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। 15 নাম্বার অঙ্কটায় বলছে এই আই এর মান বলে দিছে 0.75 অ্যাম্পিয়ার, বলছে 0.75 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হয়েছে। কোন ধাতুর লবণ সেটা তোকে বলে দেয় নাই, কোন ধাতুর লবণ সেটা তোকে বলে দেয় নাই, তার মানে তুই এম জানিস না, এম জানিস না। বলছে 45 মিনিট ধরে বিদ্যুৎ চালনা করা হয়েছে, তার মানে 45 × 60 সেকেন্ড। একটা ধাতুর লবণ, কিন্তু কোন ধাতু সেটা তোকে বলে নাই। বলছে এই পরিমাণ বিদ্যুৎ চালানোর পরে, বিদ্যুৎটা চালানোর পরে ক্যাথোডের ভর বেড়ে গেছে, কতখানি বেড়ে গেছে? ক্যাথোডের ভর বেড়ে গেছে হচ্ছে 0.6662 গ্রাম, এতখানি ভর বেড়ে গেছে। তার মানে এটাই সেই ডাব্লিউ যেটা ক্যাথোডে গিয়ে জমা হয়েছে। ক্যাথোডের ভর এতখানি বেড়ে গেছে, এর মানে এইটাই ক্যাথোডে গিয়ে জমা হয়েছে। তো এই যে অঙ্কগুলো এভাবে বললে যাতে কনফিউজ না হোস, তো তোকে বের করতে বলছে। আচ্ছা, যোজনী বলে দিছে যে যে ধাতুটার তড়িৎ বিশ্লেষণ চালানো হচ্ছে সেই ধাতুটার যোজনী হচ্ছে 2। তোকে বের করতে বলছে ধাতুটা কি ধাতু ছিল, তার মানে এমটা তোর দরকার। তাহলে সূত্র একই, ওই ডাব্লিউ ইকুয়ালস টু এমআইটি বাই এন এফ। তো এখান থেকে তুই এন হিসাব করে বের করলে এন এর মান আসবে 2 বা 2 এর কাছাকাছি যদি আসে, যোজনী সবসময় পূর্ণ সংখ্যায় লিখবো, যদি 1.99 আসে সেটাকে আমরা 2 লিখবো, বা 2.1 আসলে 2ই লিখবো। ওকে, যোজনী সবসময় সরি 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 এম বের করতে বলছে, যোজনী বের করতে বলে নাই, এম বের করতে বলছে। তো এম আসবে 63.5, এম আসবে 63.5। আচ্ছা, এটাকে উল্টাভাবেও বলতে পারে, এই অঙ্কটাকে এভাবেও বলতে পারে, এম বলে দেওয়া থাকতে পারে, যোজনী বের করতে বলতে পারে। ওই তখন বলতেছি যদি যোজনীর মান যদি কখনো এই অপূর্ণ সংখ্যায় আসে, আমরা কাছাকাছি যেটা সেটা লিখে দেবো। 2.1 আসলে 2 লিখে দেবো, 1.99 আসলে 2 লিখে দেবো, এরকম সবসময় পূর্ণ সংখ্যায় লিখে দেবো, কারণ যোজনী পূর্ণ সংখ্যাই হয়। আচ্ছা, লাস্ট আরেকটা অঙ্ক, আরেকটা টাইপ আর কি, আমি মোটামুটি সব টাইপই ধরে দিচ্ছি, এটাই শেষ, তারপরে আজকের মতো ছুটি। সেটা হচ্ছে 16 নাম্বারটা। তবে অঙ্ক আসলে এগুলো সোজাই আসবে। 16 নাম্বারে বলছে দুইটা আলাদা দ্রবণ, আচ্ছা এই দুইটা আলাদা দ্রবণ নেওয়া হয়েছে। এই কথা বলিস না তো। হ্যাঁ, একটা আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকবে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থাকুক। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা, ভালো থাকিস।